পরপর কদিন বৃষ্টি হলে মানুষ যেরকম রোদের জন্য পাগল হয়ে যায়, আবার পরপর কটা দিন রোদ উঠলে কিন্তু আমরা আবার পাগল হয়ে যাই গরমে। আজকে সকালবেলার থেকে বিশ্বাস করবে না, যা গরম লাগছিল, সকালবেলার থেকে কোনো ভিডিও করতে ইচ্ছেই করছিল না। সমস্ত কাজকর্ম সেরে যা থাকে সকালবেলার আমার কাজ, মোটামুটি এই 11টা মতো বাজে এখন, সমস্ত সেরে স্নান করে আসলাম। আজকে একদম তাড়াতাড়ি, যেহেতু সকালবেলাতে কোনো ভিডিও করিনি, তো তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছিলো। তারপরে 10টা 15-20 থেকে বসেই ছিলাম, জল আসলো, তারপরে মাথাটায় শ্যাম্পু করলাম। অনেক দিন ধরে করব বলে করাই হচ্ছে না, ওই হুড়োপাড়িতে স্নান করে চলে আসি, আর শ্যাম্পুটা করাই হচ্ছে না। আজকে মনে মনে ভেবেইছিলাম যে একেবারে সকালবেলায় শ্যাম্পু ট্যাম্পু করেই স্নান করে নেব। ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। স্নান করে ঘরে যেতে যেতেই দেখি ভাত হয়ে গেছে। মেয়েকে বললাম গ্যাসটা অফ করে দে, আমি স্নান করে এসে ভাতটা উপুর করব। ভাতটা উপুর করে রেখে হাত ঠাত ধুয়ে আবার চলে আসলাম এবার ছাদে, কারণ পুজো দেব এখন, তো ফুল তুলতে এসছি ছাদে। তো কিছু করার নেই, ওই যে বলি না যে উপায় নেই তাই আমাকে দিতে হয়। দেখো গোপাল আছে, পুজো তো আমাকে দিতেই হবে। তো যাই হোক, মেয়ে দিচ্ছিল, এখন মেয়ে পারবে না, তার জন্য পুজো আমাকে দিতে হবে। আর আজকে ভোরবেলা 5:30টার সময়, 5:30 না 6:30টার সময় তোমাদের দাদাভাই আজকে বেরিয়ে গেছে। তো তখন থেকেই ঘুম ভেঙেই ছিল, তো উঠে গেছিলাম, টুকটুক করে করে আস্তে আস্তে করে কাজগুলো সারছিলাম। আর ছাদটা দেখেছো কি ভালো লাগছে, পরপর কটা দিন রোদ উঠেছে না, ছাদ একদম চকচক করছে। এর আগে বললাম না তোমাদেরকে যে তোমাদের দাদাভাই এত সুন্দর করে ছাদ পরিষ্কার করেছে, এই যে সব তো ওই পুরোনো চাদরটার মধ্যে তুলে রেখেছে, ওটা আর নিচে ফেলা হয়নি, নোংরার গাড়ি আসলে তারপরে ফেলবে। আর বলো না, ছাদ যতই পরিষ্কার করি, এই বিড়ালে ছাদ পুরো নোংরা করে দেয়, পটি করে রেখে দেয় চারিটা ছাদে। তো ছাদে উঠেই দেখলাম 2-1 জায়গায় ওরকম করে রেখেছে, আবার তোমাদের দাদাভাইকে দিয়ে পরিষ্কার করাতে হবে। এত বাজে লাগে না কি বলবো, একটা বিড়াল আছে, ও খুব জ্বালাতন করে। তোমরা অনেকেই বলেছো পম্পা এখন সিঁড়িতে ওঠো না, কিন্তু কি করব বলো, সিঁড়িতে না উঠেও কোনো উপায় নেই, আমি খুব আস্তে ধীরে করে উঠি। কেন বলো তো, আমার ফুলগুলোই সব ছাদে, এবার ইচ্ছে করে ফুল ছাড়া পুজো দিতে। তো আমার ছাদে মোটামুটি যা ফুল ফুটেছে সেগুলো তো নিয়েই আসলাম। আর ওই জেঠিমা আজকে ফুল দেয়নি, কারণ ওই জেঠিমা বাড়িতে নেই, মেয়ের বাড়িতে গেছে ঘুরতে, তো সেই কারণে ফুলও নেই। ওই দেখো আমি ওই দিকে গেলাম ফুল তুলতে, ওটা আমার জায়ের গাছ না, ওটা হচ্ছে আমার ওই পাশের বাড়ির কাকিমার গাছ। ওই গাছেও আমার জন্য 2-4টে করে ফুল থাকে, তো আমি প্রত্যেক দিনই পুজো দেওয়ার সময় মেয়েকে এনে দিই। মেয়ে ওই দিকটায় যায় না, তো আমি এনে দিই মেয়েকে ফুলটা। তো আজকেও একেবারে সব ফুল টুল তুলে নিয়ে আসলাম। দেখো এদিকে মেয়েটার আজকে সকালবেলার থেকেই শরীর খারাপ, আজকে সকাল বলবো না, কালকে রাত থেকেই মেয়েটার খুব শরীর খারাপ, পেটে ব্যথা আর পেটে ব্যথা। তো সেই কারণে মেয়ে তো আজকে সকালবেলা থেকে শুয়ে বসেই রয়েছে। তো এখন বললাম যে 11টা বাজে, তুই একটা কাজ কর, একটু ভালো করে মাথায় তেল জল দিয়ে স্নান করে আয়, শরীরটা একটু ভালো লাগবে। তো সেই কথা মতোই ও দেখো এখন মাথায় চুলটা আঁচড়ে এখন ভালো করে তেল দেবে ঘরে গিয়ে, তারপরে ও স্নান করবে। আমাকে বললো মা গামলাটা বসিয়ে দাও। আমি ভাবলাম তাহলে পুজোটা দিতে যাওয়ার আগে একটা কাজ করি, একেবারে এই জামা কাপড় কটা কেচেছি এগুলোকে মেলে দিই। ছাদে নিয়ে গিয়েই মেলতে পারতাম, কিন্তু আবার ভাবলাম ওই যে ওঠা, আবার উঠতে হবে, আবার জামা কাপড় নামাতে হবে, তার থেকে ভালো নিচেই মেলে দিই, রোদ্দুর আছে শুকিয়ে যাবে। আর আজকে জামা কাপড় বলতে 3-4টে শুধু নাইটিই আছে, আমার 2টো, মেয়ের 2টো, আর তোমাদের দাদাভাইয়ের একটা ওই বাসি লুঙ্গি যেটা ছেড়েছে ওটা, ব্যাস। আর জামা কাপড় কিছু নেই, জামা কাপড় সব জমেছে। দিদিকে বলেছি কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে কালকে ভেজাবো সকালবেলা। তো দিদিকে আগে থাকতে বলে রাখতে হয়, জানো তো, অনেক কটা বাড়ি কাজ করে, তো আগে থাকতে বলে আমাকে তারপরে জামা কাপড়টা ভেজাতে হয়। তো আজকে সকালবেলায় জিজ্ঞাসা করেছিলাম যে দিদি জামা কাপড় ভেজাবো, বলেছিল হ্যাঁ ভেজাও। তো কটা দিন আছে সপ্তাহে, সেই কটা দিন দিদি একটু চাপে থাকে, তো সেই কারণে তখন ভেজাতে বারণ করে। গরমকালে দেখবি সাবান শ্যাম্পু দিয়ে স্নান করলে কিন্তু গরমটা একটু বেশিই লাগে, আর মাথায় যদি শ্যাম্পু করা হয় তখন কিন্তু অস্বাভাবিকই একটা গরম লাগে। আমি স্নান করে উঠেছি, মানে আমি যেন পাগল হয়ে যাচ্ছি গরমে, এত গরম লাগছে রীতিমতো। আমি আবার পুরো ভিজেই গেছি, মানে কাজ করবো কি আমি পুরো ভিজে গেছি। ছাদে গেছি, আরও নেমেছি উঠেছি, এখন তো অল্পতেই হাঁপিয়ে যাই। তো এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে একটুখানি গিয়ে পাখার তলায় বসি, কিন্তু এখনও সকালবেলার খাওয়াও হয়নি আজকে এখনও, তো সেই কারণে ভাবলাম না বসা যাবে না, একটা কাজ করি, মেয়েটাকে 2টো ভাত দিয়ে দিই।
তারপরে আবার হাত টাত ধুয়ে পুজো দেবো। ওই দেখো বলছি কিছুতেই ভাত খাবে না, না আমি এখন ভাত খাবো না, শরীর ভালো লাগছে না। এখন কি করতে হবে জানো তো, ওকে একটু ভাত মেখে খাইয়ে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে ভাতের হাঁড়িটা তুলেই দিই, কারণ বেশিক্ষণ না ভাতের হাঁড়ি উপর করে রাখলে মানে ভাতগুলো না দলা দলা হয়ে যায়। তো হাঁড়িটাকে তুলে দিলাম, আমি বললাম তাহলে আমি পুজোটা দিয়ে আসি, এসে তারপরে আমি ভাত মাখবো এক জায়গায়, তখন দুজনেই খেয়ে নেব। সকালবেলা আজকে ছাতু খেয়েছিলাম, চা বিস্কুট তো খেয়েইছি। তোমাদের দাদাভাই আজকে চা করেছিল যখন, তখন আমি খাইনি, আমি আমার মতো পরে 8টার সময় চা করে খেয়েছি। তো আজকে আর বেশি টোস্ট বিস্কুট খাইনি, গতকালকে এক দিদিভাই বলেছিল যে অত টোস্ট বিস্কুট খেতে না। তো যাই হোক আমি ওই 2-4টে মতো খেয়েছি, তারপরে ছাতু খেয়েছি। এখন পুজোর সব কিছু জোগাড় করছি, অনেক দিন বাদে ঠাকুর ঘরে ঢুকছি। মাঝে মাঝে তো বিকেলটায় দিই, কারণ মেয়ে যেদিন না থাকে সন্ধেবেলাটা সন্ধে আমাকেই ধরাতে হয়। তো আজকে একটু ভালো করে ঠাকুর ঘরটা অনেক দিন বাদে একটু পরিষ্কার করে দিলাম। তো এরপরে ভাবছি জন্মাষ্টমী আছে সামনে, জন্মাষ্টমীর আগেও একটু পরিষ্কার করে দেব। হয়তো এই বছর আর জন্মাষ্টমী সেইভাবে করতে পারবো না যেরকমভাবে আমি করি, তো ওই কোনো রকম মেয়ে যতটুকু পারবে ততটুকু করে দেবে, কারণ আমি ভোগ ঠোগ এর মধ্যে আর রান্না করব না, বুঝেছো। ওই শুকনো শুকনো যেটুকুনি মেয়ে পারবে সেটুকুনি করে দেবে, আর একটু সাজিয়ে গুছিয়ে যতটুকু হবে ততটুকুই দেব। অনেক দিন বাদে আজকে চলো তোমাদের গোপাল সোনাকে দেখাই। এখন তো পুজো আমি দিতে আসিও না, সেইভাবে ঠাকুর ঘরটা তোমাদের দেখানোও হয় না। বৃহস্পতিবার দিনকে মেয়ে সুন্দর করে ঘর ঠট পেতেছিল দেখো, আর মা লক্ষ্মীকে ও শাড়ি পরাতে পারে জানো তো, কিন্তু ওই মাঝে মাঝে তাড়াহুড়ো যেদিন থাকে সেদিনকে ওই ঘাগরা পরিয়ে দেয়। তো এই বৃহস্পতিবারও তাই করেছিল, সুন্দর করে আমি পুজো টুজো দিয়ে দিলাম। আর দেখো একটা জিনিস আমি লক্ষ্য করেছি কি জানো তো, যেদিন আমি সকালবেলা জামা কাপড় কাচবো সেদিনকে বেলার থেকে আর রোদ উঠবে না, আবার যেদিন বেলায় কাচবো সেদিন বেলার থেকে পুরো মেঘলা করে থাকবে, রোদ উঠবে না। দেখো জামা কাপড়গুলো মেললাম রোদ্দুরে পুড়ে, সকাল থেকে কাজ করলাম, এত রোদ্দুর, যেই জামা কাপড় মেলেছি ব্যাস পুরো অন্ধকার করে এসছে। এখন বাইরেটা দেখলে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে, এত মেঘ করেছে। তবে জামা কাপড় আর কিছু তুলিনি, রেখে দিয়েছি, কারণ ওগুলো সবই তো ভেজা, ঘরের মধ্যে এনে কোথায় রাখবো, মেলে রেখেছি, বৃষ্টি নামলে তখন তোলা যাবে খানি, থাক হাওয়ায় হাওয়ায় যতটুকু টানে। একটুও বসিনি, কারণ কি বলতো একবার যদি একটু বসে যাই না আমার শরীর পুরো ছেড়ে দেয়। আমি ভাবলাম এখন বসবো না, কারণ মেয়েটাও তো খায়নি এখনও। তো বাসনগুলো গুছিয়ে ভাত বাড়ি এক জায়গায় ভাত মাখি, মা মেয়ে দুজনে খেয়ে নিই। আর তার মধ্যেই বাসন গোছাতে গোছাতেই দেখলাম তোমাদের দাদাভাই আবার চলে এসছে, বললো সকাল সকাল গেছে তো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, আবার হাতে করে নিয়ে এসছে 2টো জিনিস। তো জানিও না, ভেবেছিলাম আজকে আর কিছু রান্নাবান্না করব না, তো যাই হোক একটু ভাজাভুজি দিয়ে আজকের দিনটা চালিয়ে নেব এটা ভেবেছিলাম। তো দেখলাম তাড়াতাড়ি চলে এসছে, যখন নিয়ে এসছে হাতে করে। ওকে আবার জিজ্ঞাসা করলাম যে তুমি ভাত খাবা, বললো হ্যাঁ, ও নাকি সকাল থেকে কিছু খায়নি। বাজে এখন প্রায় 11:30 পৌনে 12 মতো বাজে। তো এখন দেখো ভাত নিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দুটোই দিয়ে দিয়েছিলাম, আমি আর মেয়ে খাবো বলে। তো সেখানে 3টে ডিমই দিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছিলাম। জানি না ডিমটা দেওয়ার সময় কেন আমার মনটা ডাকছিল, তো তখন আমি দিয়েছিলাম। তারপরে ভাতটা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে এক জায়গায় মাখলাম, কারণ আলু সেদ্ধ ভাত হলে ওদের বাবা আর মেয়েকে আমি না মেখে দিলে ওরা খেতে চায় না। তো মাখলাম একটা থালার মধ্যে নিয়েই 3জনে মিলে খেলাম। খেয়ে আমি আমার ওষুধ খেলাম। তারপরে দেখো এখানে মায়ের সেই মা যখন আমাদের বাড়িতে ছিল, তো এটা হচ্ছে হট ব্যাগ, তো ওই গরম জলে সেক দেয় না, তো ওই ব্যাগটা আমাদের বাড়িতেই রয়েছে। মা আবার আসবে করে, তারপরে তো জলে আটকে গেল আর আসতে পারেনি। ওই হট ব্যাগটা হঠাৎ সকালবেলা আমার চোখে পড়লো। কালকে বোতলে করে গরম জল করে দিয়েছিলাম রাত্রিবেলায় মেয়েকে, মেয়ে পেটে সেক দিয়েছিল। আর দেখলাম হট ব্যাগটা আছে যখন, তাহলে এটার মধ্যে করে একটু গরম জল করে দিই। মেয়েটা এখন শুয়ে আছে, ভাতটা খেয়ে গিয়ে শুয়ে আছে, ওই 2-4 দলা মতো আমি খাইয়ে দিয়েছি, শুয়ে আছে। আমি বললাম পেটের মধ্যে এখন এই গরম জলটা দিয়ে সেক দে, ভালো লাগবে। তো যাই হোক দেখো এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে পটল, নিয়ে এসছে 1 কেজি মতো, আর এখানে নিয়ে এসছে দেখো মাটন।
কবে বলো তো, এই 2-4 দিন আগে হয়তো আমি কোনো একদিনকে রাত্রিবেলায় বলেছিলাম যে একটু ঝাল ঝাল করে খাসির মাংস খেতে খুব ইচ্ছে করছে। তো আমি ভেবেছিলাম মনে হয় ও শোনেনি কথাটা, কারণ ও বারান্দায় ছিল, আমি মেয়েকে ঘরে বলছিলাম। তো কী বলো তো, সত্যি কথা সচরাচর আমি কোনো খাওয়ার কথা বলি না, বুঝেছো। তোমাদের দাদাভাই মনে হয় শুনেছে, তাই আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসছে, আসার সময় 500 মতো নিয়ে এসছে দেখে এখন আমার সত্যি কথা বলতে রাগ উঠছিল, কারণ শরীরটা তো আজকে ঠিক জুতের লাগছিল না, ইচ্ছে করছিল না রান্না করতে। তারপরে আবার ভাবলাম হাতে করে নিয়ে এসছে, রেখে দেবো, রান্না না করলে ওর নিজেরও খারাপ লাগবে, চলো করি রান্নাটা। আর তো এখন কোনো কাজ নেই, আস্তে ধীরে রান্না করি। রান্না করলেই তো আবার কাজ সব। এখানে মাটনটাকে দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সব গুঁড়ো মশলা যা যা লাগে সেগুলো দিলাম, আর টক দই দিলাম, দিয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে ভালো করে এখানে মাখিয়ে এখন 1 ঘন্টা মতো এরকম থাক। তার মধ্যে আমি ওদিকে ভাত তো আমার হয়েই গেছে, একেবারে দুপুরের আন্তাজেও ভাত রয়ে গেছে। ভাবলাম এখানে সব কিছু একটু কেটে কুটে গুছিয়ে নিই। মাংসের মধ্যে একটু আলু দেবো, মাংস কম হলেও ঠিক আছে, দেখবে খাসির মাংসের ঝোলে সবসময় একটু আলু বেশি হলে না বেশ লাগে কিন্তু, আর মুড়ি দিয়ে খেতে তো আরও ভালো লাগে। তো আমি এখানে অনেকটা মতোই আলু দিয়েছি, দেখো একটু বড় বড় করে আলু কেটেছি, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম, আর তারপরে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে এখানে এখন রান্নাটা বসিয়ে দেবো। গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, আর দিলাম টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর দিলাম এখানে পেঁয়াজ কুচি, অল্প করে নুন দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই তার মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দেখো আমি কিন্তু একদম আজকে অল্প তেল দিয়েছি, কারণ খাসির মাংসটা না চর্বি সমেত ছিল। এবার যদি আমি এখন অনেক তেল দিয়ে মশলাটাকে কষাই তাহলে অনেক তেল বেরিয়ে যাবে, সেই কারণে আজকে একদম তেল অল্প দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে মাংসটাকেও দিয়ে দিলাম। আমাকে দেখে আবার তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে দিদিভাই তুমি সিঁদুর পরোনি কেন। আজকে আর সিঁদুর পরতেই ইচ্ছে তো করছিল না, আর টাইমও পাইনি। দেখলাম রান্নাবান্না করব, আবার আমি ঘেমে ছেমে যাব, এমনিই আমি আবার গা হাত পা ধোবো, না ধুলে আজকে আর পারবো না। বাইরে মেঘ করে আছে কিন্তু ঘরে লাগছে অসহ্য গরম। রান্না শুধু একটা করতে নিইনি, কারণ এক পদ তো আমার করতে ইচ্ছেই করে না, আমি নিজেই খেতে পারি না, তার জন্য আবার একটু কেটে কুটে নিলাম যে দেখি কি রান্না করি। যা রান্না করছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। দেখো এখানে মাটনটা তো কষানো প্রায় হয়ে গেছে, তো এখন প্রেশার কুকারে দেব। ভুল হয়ে গেছে, একেবারে যদি প্রেশার কুকারেই করে আমি কষিয়ে নিয়ে জল দিতাম ভালো হতো। তা চলো একটু তাড়াহুড়োর মধ্যে করছিলাম, কারণ তোমাদের দাদাভাই যেহেতু চলে এসছে, রান্না তাড়াতাড়ি করতে হবে, তো তাড়াহুড়ো করছিলাম বলে কড়াইতেই বসিয়ে দিয়েছি। দেখো ভালো করে কষিয়ে নিয়েছে, দেখেছো খুব একটা কিন্তু তেল দিইনি, কিন্তু নামানোর পরে তোমাদের দেখাবো কতটা তেল হয়েছে। দেখো আমি কিন্তু এর থেকে বেশি তরকারিতে তেল দিই, কিন্তু আজকে একদম খাসির মাংসে তেলই দিইনি, কারণ অনেকটা চর্বি ছিল তো, ভেবেইছিলাম যে অনেক তেল বেরাবে। এদিকে দেখো ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর এখন কড়াইয়ের মধ্যে করে একটু গরম জল করে এটাকে একেবারে প্রেশারে সিটি দিয়ে নেব। ঝোল জাতীয় যেহেতু কোনো তরকারি করলাম না, সেই কারণে একটুখানি কিন্তু জলটা আমি বেশি দেব, কারণ মাটনটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে। আর প্রেশার কুকারে কি একটা জিনিস দেখবে, খেয়াল করবে, তুমি যতটা পরিমাণেই ঝোল দেবে সেটা কিন্তু থেকেই যাবে, ঝোল কিন্তু টানে না, কিন্তু জিনিসটা প্রেশারে সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো আমি মাটনটা দিলাম, দিয়ে আরেকটু দেখলাম জল লাগবে, তো কড়াইতে করে আবার একটু গরম জল বসিয়েছি, ওটাকেও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে একেবারে এই ভেজে রেখেছি সেই আলুগুলোকেও দিয়ে দেবো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তাহলে একেবারে পুরো এটা রেডি হয়ে গেল। মোটামুটি 2 থেকে 3টে সিটি ফেলবো, 3টে সিটিও পুরো দেবো না, কারণ আমার প্রেশার কুকারটা না খুব ভালো জানো তো, 1-2 সিটি দিলেই একদম মাংস পুরো সেদ্ধ হয়ে যায়। আর দেখবে খুব একটা মাংস গলে গেলে কিন্তু ভালো লাগে না, আমার তো বেশ একটু শক্ত শক্ত থাকলেই খেতে ভালো লাগে, তোমাদের দাদাভাইও ওরকমই ভালো খায়, বেশি গলে গেলে খেতে ইচ্ছে করে না। তো ওই 2 মতো সিটি দিয়ে একটু ভাপে রেখে দেবো। এবার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, ওই দেখো মেয়ে শুয়ে আছে, সে মাঝখানে কিন্তু আরও একবার গরম জলকে করে দিয়েছি, কারণ টাইম তো অনেকটা কেটে গেছে, আর অতক্ষণ তো জল গরম থাকে না। ওই দেখো জল নিয়ে পেটের মধ্যে ওরকম শুয়ে আছে, আর পেটে ব্যথা করে যাচ্ছে। বোঝোই তো এই সময়গুলো একটুখানি হয়, আর তবে মেয়ের তো পেটে ব্যথা কোনো দিনও হয়নি, এইবার দেখলাম যে পেটে ব্যথা হচ্ছে।
তো যাই হোক, সেই কারণেই গরম জল দিলাম। আমার ছোটোবেলায় আমাদের যখন এরকম হতো, মাকেও দেখতাম ওরকম কাচের বোতলে করে গরম জল দিত, বলতো পেটে সেঁক নে। তো সত্যি কমেও যেত, আমার মেয়েরও কমেছে জানো তো, বেলা হয়েছে, তারপরে বেলা বাড়ার সাথে সাথেই বললো মা আগের থেকে ব্যথা অনেক কমেছে। তো ওখানে শুয়েই আছে, বললাম থাক শুয়েই থাক, ওঠার দরকার নেই। এদিকে দেখো রান্না করলেই বলি না কাজ বেশি। দেখো ঘর দৌড়টা একটুখানি না ঝাড়লে হবে না, সেই তো সকালবেলা মোছা হয়েছে, বাজে এখন 2:20 মতো। দেখতে দেখতে বেলা কিন্তু কম হয়নি, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে জানো তো, পুরো মেঘলা ওয়েদার, রোদ নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিন্তু আমার তো লাগছে অসহ্য গরম, কারণ আমি তো একটু ফোঁটা বসতে পারছি না। তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছে, মনার তো সকালবেলায় স্নান হয়ে গেছে, আমি আরেকবার করব। তো সেই কারণে ভাবলাম এদিকের কাজগুলো একেবারে গুছিয়ে ওদের খেতে টেতে দিয়ে নেব, তারপরে আমি আবার গা ধুলে ধোবো। পুরো ভিজে রয়েছি। আর দেখো বাইরেটা কীরকম মেঘলা করে আছে দেখেছো, বৃষ্টিও পড়ছে জিরিজিরি। তো ভাবলাম এগুলোকেও এখন তুলে দেব। আর এইখানে দেখো ওপরে আমি সিঁড়ির ঘরের এখানে 1 গামলা জল ভরে রেখেছি, কারণ আমি স্নান করব বলে। তো ট্যাঙ্কের জলটা খুব গরম, সকালবেলা যা রোদ উঠেছিল ভেবেছিলাম ওই ট্যাঙ্কের জল গায়ে ঢালা যাবে না, তোমাদের দাদাভাইয়ের জন্য জল ভরে রেখেছিলাম, ও সেই কলপারে স্নান করেছে, আর আমার জন্য 1 গামলা জল আমি ভরে রেখেছি। ভাবলাম জামা কাপড়গুলো তুলেই দিই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অনেকটা টেনে গেছে, কারণ সেই সকালবেলায় 11টায় বললাম তোমাদের জামা কাপড়গুলো মেলেছিলাম, হ্যাঁ 11টা 11:30 হবে, মেলেছিলাম। তো জলগুলো তো ঝরে গেছে, তো একটু ভেজা রয়েছে, ভেজা ভাবটাই রয়েছে, ভাবলাম ঘরে মেলে দিই পাখার তলায়। দোনোমনো করতে করতে ওই দেখো নাইটিগুলোকে আবার এদিকে সরিয়ে আনলাম, আবার কি মনে হলো দেখলাম 2-4 ফোঁটা বৃষ্টি বেশি পড়ছে, না দোনোমনো করো লাভ নেই, এরপরে তো দরজা দিয়ে একেবারে ঘরে ঢুকেই যাব, জামা কাপড়গুলো বারান্দা থেকেই মেলে দিই। খুব একটা জামা কাপড় নেইও, বাইরে থাকলে আরও ভিজবে। আর সত্যি কথা বলতে বৃষ্টিতে কাঁচা জামা কাপড় ভিজলে না তখন খুব বিরক্ত লাগে জানো তো। তো সেই কারণেই এত হুড়োপাড়ি করতে হয় জামা কাপড় নিয়ে। আর তোমাদের দাদাভাই তো চেঁচামেচি করে যে একবার জামা কাপড় মেলে দিলেই হয়, রাত্রিবেলায় তুললেই হয়। সেটা তো আর ওরা বুঝবে না ছেলেরা, যে জামা কাপড় কেচে মেললে সেগুলো যদি বৃষ্টিতে ভেজে কতটা অসুবিধা হয় আমাদের। তো দেখো ঘর থেকে পুরো মেলে দিলাম, কারণ মেয়েও ঘরে, ওর বাবাও ঘরে, আর আমি এদিকে একটু গান চালিয়ে আমি আমার মতো রান্না বান্না এই দিকের কাজগুলো সব করলাম। এখন মনে হচ্ছে কতক্ষণে আমার কাজটা শেষ হবে, আর কতক্ষণে গিয়ে একটুখানি পিঠটা টান করব। এখন কাজ করতে করতে শুধু এই একটাই ভাবনা মাথার মধ্যে আসে। অনেকেই তোমরা আমাকে বলো যে কি দরকার এই সময়ে এত কাজকর্ম করার। আসলে সত্যি কথা কী বলো তো, এক তো আমি বসে থাকতে পারিই না, আর আমার চোখের সামনে যেই কাজগুলো থাকবে সেগুলো আমি ছড়িয়ে ছিটিয়েও নিজে গিয়ে শুতে পারবো না। মানে এগুলো এত বছরের অভ্যেস হয়ে গেছে, তো এগুলোর থেকে আমি মানে সরতে পারবো না। জানি না এখনও আমার 2 মাস পর আমার মানে এই মাসটা গেলে আরও 2 মাস আমি কিভাবে কাটাবো এটাই আমি ভেবে পাই না। কারণ এই যে দেখছো আমি গ্যাস মুছতে গিয়ে বেসিনে কোনো বাসন ধুতে গিয়ে আমি এরকম পুরো শুয়ে পড়ি, কারণ ওই যে পেটটার মধ্যে পুরো চাপটা লাগে। তো মানে আমি এই রান্নাঘরে দাঁড়িয়ে যখন এই পোছাপুছির কাজগুলো করি ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আমি এগুলো ফেলে এইভাবে মানে রেস্ট নিতে পারি না জানো তো। আমার সমস্ত হাতের কাজটা শেষ হবে, তারপরে আমি একটু রেস্ট নেব, তাহলে আমি একটু শান্তি মতো বসতে পারি। না হলে ওই একবার উঠবো একবার শোবো, হঠাৎ কেউ বাড়িতে আসলে দেখবে ঘর দুয়ার নোংরা, রান্নাঘরটার নোংরা, এটা যেন আমার নিজেরই কেমন গা গিনগিন করে, সেই জন্য পারি না। বাজতে চললো 2:45, ওদিকে মেয়ে বলছে মা খেতে দাও, ওর বাবাও বললো খেতে দাও। আমরা তো মাটন করেছি, বুঝতেই তো পারো মেয়ের জন্য কিছুই রান্না হয়নি। তো ওর বাবা আবার গিয়ে নিয়ে আসলো একটা চিকেন বিরিয়ানি। আমরা খাসির মাংস দিয়ে ভাত খাবো আর মেয়ে আলু সেদ্ধ ভাত খাবে, ওর বাবা আগে দৌড়ে গিয়ে নিয়ে আসলো একটা বিরিয়ানি। তবে মেয়েকে দিয়েছিলাম, মেয়ে বিরিয়ানি খুব ভালো খায়, মানে যদি দিনে 3-4 বেলায় ওকে বিরিয়ানি দাও খুব ভালো খায়। কিন্তু আজকে যে ওর শরীরটা খারাপ সেটা আমি বুঝতেই পেরেছি, কারণ আমার মেয়ে হাফও বিরিয়ানি খায়নি। ওখানে প্লেটে তো পুরোটা ঢেলে দিয়েছি কিন্তু ও খেতে পারেনি, তো সেই কারণে দেখো আবার অর্ধেকটা তুলেও রেখেছে, সেটা আবার রাতে খেয়েছিল। এত গরম লাগছে, ওদেরকে বললাম খাবার বেড়ে দিয়েছি, তোমরা দুজনেই টেবিলে বসে যাও, কারণ আমি এখন খাবো না। আমার খুব কষ্ট হচ্ছে, ওই যে সকালবেলা ভাতটা দেরিতে খেয়েছি, তো আমার এখন আর ওই জল খেতে খেতে আর কাজ করতে করতে আমার যেন শরীর এমনি অস্বস্তি লাগছে, ভাত খাবো না। তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে দিচ্ছি আর মনারটাও বেড়ে দিচ্ছি, ওরা দুজনে খেয়ে নেবে। আর আমার তো এদিকে রান্নাঘরটার মোটামুটি পরিষ্কার হয়েই গেছে, তো সেগুলোকে এখন সব কিছু গোছাগাছি ঠিকঠাক করে ওরা খাওয়া অবধি আমি একটু বসবো, তারপরে গিয়ে আমি একটু গা হাত পা মুখ টুক যা ধোই সেগুলো করব।
এই দেখো, দেখেছো মাংসটায় কিন্তু আজকে একদম বেশি তেল হয়নি, তবে দেখেছো কতটা তেল উঠেছে, কারণ আমি তো খুব একটা তেল দিইনি। আর আজকে মাংসটা এত ভালো হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। একটু পাতলা পাতলা ঝোল হয়েছে। রান্না কি করেছি দেখো, ওদিকে তো ভাত তো হয়েইছে, ভেজেছিলাম বেগুন, আর আগের দিনে সেই একটু মুগ ডাল ছিল, সেটাকেই গরম করলাম। ফেলে দিতে খুব গায়ে লাগে গো, তোমাদের দাদাভাই আছে, ডাল ঠিক উঠে যাবে। ডাল, বেগুন ভাজা, আর এখানে করেছি একটু দই দিয়ে, পোস্ত দিয়ে আর পটল দিয়ে। দারুণ হয়েছে এটা খেতে। এই আজকের দুপুরে রান্নাবান্না। বৃষ্টি কিন্তু হচ্ছে না, খুব সুন্দর একটা ওয়েদার। মানে যখন থেকে আমি সারা সকাল থেকে এত কষ্ট করে কাজ করেছি, যখন থেকে আমার কাজ শেষ হয়ে গেছে, জামা কাপড় মেলেছি, তখন থেকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। কিন্তু গরম তো ভালোই ছিল, আমার এত শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল রান্নাবান্না করতেই আমার ইচ্ছে করছিল না। এখন দেখো ঘরে পাখা বন্ধ, কিন্তু তাও জানলা খোলা, এত সুন্দর হাওয়া, পুরো ঠান্ডা হয়ে গেছে শরীর। একবার তো ভেবেছিলাম ওদের সবাইকে খেতে টেতে দিয়ে স্নান করতে যাব, আবার দেখলাম না, ওয়েদারটা একটু সময় ওই দুয়ারের সামনেটা ওদের দুজনকে খেতে দিলাম টেবিলে। আমি খাইনি এখনও, কারণ আমার সত্যি এখন খিদে নেই। যদি খিদে পায় তাহলে আমি ওই বিকেলবেলার দিকে খাবো। বেলা করে ভাতটা খেয়েছি, তো আজকে সকাল থেকে খাওয়ারও টাইম পাইনি, পুজো টুজো দেওয়া ছিল, তো সেই কারণে বেলা করে যদি খিদে পায় তাহলে সন্ধ্যের দিকে, বিকেলের দিকে খাবো খানি। বিকেল বলতে এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3:30 মতো বাজে। সব সেরে ঠেরে তারপরে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে ঠেরে একটু এসে এই জানলাটার সামনে দাঁড়িয়েছি। এখন শোবো, মেয়ে গিয়ে শুয়েছে সোফায়, আর আমি শোবো এখন একটু বিছানায়। আর এই দেখো সাদা নাইটিটা পরেছি। নাইটিগুলোর মধ্যে না হাতা নেই, জানো তো, গুলোর মধ্যে বলবো না, এইটার মধ্যে হাতা নেই। এইটা আমি মেয়ের জন্য নিয়ে এসেছিলাম, তো এইটা আমি পরলাম, দেখলাম সব নাইটি আমার ভেজা, এখন পরার মতো কিছু নেই, তো এই নাইটিটা পরলাম। আর যেটা হলুদ রঙেরটা আছে, ওটা মেয়েকে বলেছি তুই একটুখানি দিয়ে আসবি ওটা হাতা লাগাতে, কারণ আমি না হাতা ছাড়া নাইটি কোনো দিনও পরি না। আমার ঘরের মধ্যে এখন কোনো কাজ নেই, সারাক্ষণ এবার শুয়ে বসে থাকা, তো সেই কারণে নাইটিটা পরলাম, কারণ বাইরের দিকে কোনো কাজ নেই, আমার ভালো লাগে না, মানে হাতা কাটা নাইটি পরতে না ভালো লাগে না। তো চলো তাহলে কি আজকে এইটুকুনি থাক ভিডিওটা, আর ইচ্ছে করছে না, মানে এই যে শোবো না, কোমরটায় মনে হচ্ছে আমার আর কিচ্ছু নেই, আমি মনে হচ্ছে আর দাঁড়াতে পারছি না। মেয়েটারও আজকে শরীর খারাপ, যেহেতু অন্যদিন একটু টুকিটাকি আমার হাতে হাতে এইটা সেটা করে দেয়, কিন্তু আজকে ওরও শরীরটা খারাপ, পুরো বিরিয়ানিটাও খায়নি, হাফ খেয়েছে, হাফ আবার রেখেও দিয়েছে, বললো সন্ধেবেলায় খাবে খানি। ঠিক আছে, তো চলো আজকে এই অবধি তাহলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।